আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরবর্তী প্রথম ওয়ানডেতে সহজ জয় টাইগারদের। সাকিব ও হাসানের বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়রা হারল 6 উইকেটে। কাল আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা টিকা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চীন রাশিয়াও ভ্যাকসিন দেবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা মোকাবিলায় 3 কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের কার্যকর উদ্যোগে দেশে মৃত্যুহার কম। করোনার টিকা নিয়েও দুর্নীতি করছে সরকার, অভিযোগ ফখরুলের। ভ্যাকসিন নিয়ে নেতিবাচক কথা বলছে বিএনপি, বললেন মন্ত্রীরা। হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প। কয়েক ঘন্টা পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, আগামীকাল দুপুরে ঢাকায় আসবে ভারতের উপহারের 20 লাখ ভ্যাকসিন, আর 25 জানুয়ারি আসবে কেনা 50 লাখ করোনা ডোজ। তিনি জানান, সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র করা হবে না, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান ভারত থেকে আসা টিকার সর্বশেষ অগ্রগতির কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে ভ্যাকসিন প্রদান শুরু হবে। প্রথম দিন 20 থেকে 25 জনকে টিকা দেয়া হবে রাজধানীর একটি হাসপাতালে। পরে সরকারি বিভিন্ন হাসপাতালে শুরু হবে টিকাদান কার্যক্রম। 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 2,20,00,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। 25 জানুয়ারি 2021 তারিখে 50 লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছবে। এটা হলো আমি যেটা বলেছি আমাদের নিজেরটা, আমরা যারা ক্রয় করে নিয়ে আসছি 20 থেকে 25 জনকে আমরা প্রতিদিন এই টিকাটা দেওয়ার চেষ্টা করব। স্বাস্থ্য সচিব জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সবার জন্য সারা দেশে করোনার ভ্যাকসিন টিকা দেয়া কার্যক্রম শুরু হতে পারে। প্রতিটি ভ্যাকসিন টিমে 2 জন ভ্যাকসিনেটর ও 2 জন নার্স থাকবেন। আমরা হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র করছি না, কারণ এটা নতুন ভ্যাকসিন এবং কোনো সমস্যা হলে আমরা হাসপাতালের সাপোর্ট দিতে পারবো না যদি বাইরে করি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি, কারণ হসপিটালের বাইরে করাটা ইপিআই যেরকমভাবে একেবারে মাঠে ঘাটে করা, এটা অন্তত এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা করতে চাচ্ছি না। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, যে কোনো টিকা দিলেই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অহেতুক কোনো বক্তব্য দিয়ে জনমনে ভীতি তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানান। কোনো টিকার পরেই কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেই জায়গাটায় টিকা দেওয়া হবে বা ভ্যাকসিন দেওয়া হবে সেই জায়গাটা ফুলে যাওয়া, একটু ব্যথা হওয়া, গায়ে জ্বর জ্বর ভাব আসা, বমি বমি ভাব লাগা, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অহেতুক কোনো গুজব, অহেতুক কোনো কথা, অহেতুক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে যেন আমরা জনমনে বিভ্রান্তি তৈরি না করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণ থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পুলিশি পাহারা থাকবে। বাড়তি নিরাপত্তা নেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার বুথগুলোতেও। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি বেসরকারি মিলে কাল করোনার 35 লাখ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ভারতের দেয়া 20 লাখ ডোজ টিকার পাশাপাশি ব্যক্তিগত খাতে আরও 15 লাখ টিকা আসছে বলে জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ভারতের পাশাপাশি চীন ও রাশিয়া সহ আরও কয়েকটি দেশ বাংলাদেশে করোনার টিকা সরবরাহ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার কাজ করছে। এজন্য আফ্রিকার দেশগুলোতে জমি লিজ নিয়ে কৃষিকাজের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথা ভাবছে সরকার। এ কাজের জন্য প্রাথমিকভাবে সুদান ও গাম্বিয়া সহ কয়েকটি দেশের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে বলে জানান একে আব্দুল মোমেন। এর আগে আফ্রিকার কৃষি জমি কেন্দ্রিক কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে যোগ দেন তিনি। ভারত সরকার আমাদের গিফট হিসাবে দেবে এবং এইটা কালকে এসে পৌঁছবে। দিস ইজ ওয়ান স্লট। আরেকটি আসছে কালকে, আরেকটা আসবে, সেটা হচ্ছে আপনার 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ। সেইটা প্রাইভেট
যে কোম্পানি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের প্রথম শিপমেন্ট আসতেছে। সো আমরা প্রায় 35 লক্ষ এই পাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় 3 কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু হবে। সরকারের সময়োপযোগী এইসব দিক নির্দেশনা, উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বিশ্বের অন্য দেশের তুলনায় কম। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে শেখ হাসিনা আরও বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং অর্থনীতিতে তার প্রভাব বিবেচনায় রেখেই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। করোনার বিরূপ প্রভাবকে প্রশমিত করতে তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদী পদক্ষেপের কারণে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের বিদেশ সফর ও বিলাসবহুল ব্যয়কে নিরুৎসাহিত করা গেছে। প্রধানমন্ত্রী জানান, করোনার সময়ে 6,990 জন চিকিৎসক, 5,024 জন সিনিয়র স্টাফ নার্স, 381 জন ফার্মাসিস্ট, 202 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার পাশাপাশি 4,217 জন চিকিৎসককে করোনা সংক্রান্ত তথ্য ও চিকিৎসা প্রদানের জন্য হটলাইনে যুক্ত করা হয়েছে। সরকারিভাবে ঢাকার 54টি এবং ঢাকার বাইরে 37 সহ মোট 91টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা চলমান রয়েছে। করোনায় সৃষ্ট সংকট মোকাবিলায় বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় 1,12,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনার টেস্টের পর টিকা নিয়েও সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনার টিকা সবাই পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সরকারের এ নিয়ে কোনো রোড ম্যাপ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ এবং জিয়াউর রহমান ইতিহাসের এক ও অবিচ্ছেদ্য অংশ। জনগণের হৃদয়ের গভীরে জিয়াউর রহমানের স্থান হওয়ায় শত ষড়যন্ত্র করেও তার নাম ষড়যন্ত্রকারীরা মুছে ফেলতে পারেনি। আওয়ামী লীগ সব কথার বলে, অনেক কথা বলে, একটা কথা দেখবেন খালি এড়াই যায়, কোনোদিন বলে না, বলতে কাছাকাছিও যায় না, যে 72 সাল থেকে 75 সাল কত লোককে তোমরা হত্যা করেছিলে, জরুরি অবস্থা কেন ঘোষণা করেছিলে, বিশেষ ক্ষমতা আইন কেন করেছিলে, এবং সমস্ত দল বন্ধ করে দিয়ে একদলীয় স্বাধীনতা বাকশাল কেন প্রতিষ্ঠা করেছে। এটা বলে না, কোনোদিন দেখবেন এর উত্তর দেয় না। এদের গায়ের জ্বালা অনেক, মানে যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে ওখানে জিয়া রহমান সফল হয়েছে। জিয়া রহমানের সাফল্যটা কোথায়? জিয়া রহমানের সাফল্য হচ্ছে তিনি বাংলাদেশকে, মানুষকে একটা অন্ধকার থেকে আলোতে তুলে নিয়ে এসেছিলেন। করোনার টিকা নিয়ে সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে যে ভ্যাকসিন, যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে, এটা নিয়ে তারা লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে কিনতেছে, যার কোন নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। সুতরাং এই সাধারণ মানুষগুলো পাবে কিনা তারও কোনো রোড ম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। বলছে আগে 20 লক্ষ আসবে, এই 20 লক্ষ কারা পাবে সেটাও আমরা জানি না। তারপর প্রতি মাসে নাকি 50 লক্ষ করে আসবে, সেটা কারা পাবে তাও জানি না। আমরা যে সাধারণ মানুষ, আমরা কি কখন পাবো না পাবো তার কোনো নিশ্চয়তা এখানে নাই। এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাধারণ মানুষকে গিনিপিগ না বানিয়ে ভিআইপিদের আগে করোনার টিকা নেয়ার পরামর্শ দেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পরবর্তী পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে যে কোনো পর্যায়ের নেতা বা জনপ্রতিনিধি অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে সরকার সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ভ্যাকসিন দেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, এবং এই বিদ্রোহের জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে, এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আর এর সঙ্গে এটাও বলতে চাই, এই বিদ্রোহের সঙ্গে আওয়ামী লীগের যে নেতারা এবং আওয়ামী লীগের যে জনপ্রতিনিধিরা
জড়িত থাকবে তারাও নজরদারিতে আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের শেষের দিকে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান সঠিক ছিল, এটি এখন বিশ্ব স্বীকৃত, কিন্তু সেটা সইতে পারছে না বিএনপি, তাই এখন তারা ভ্যাকসিন নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলছে। সঠিক সময়ে ভ্যাকসিন আসছে, এমনকি আমরা বিনামূল্যে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন পাচ্ছি ভারত সরকারের উপহার হিসাবে। তো এবং সঠিক সময়ে ভ্যাকসিন আসছে, কারণ ভ্যাকসিন যখন সব কিছুতেই ব্যর্থ হচ্ছে তখন এখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা, যে লুটপাট, ওটা লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সব কিছুতে লুটপাট দেখার চেষ্টা করে। ভ্যাকসিন সরকার একটি নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করবে। যারা ফ্রন্টলাইন ফাইটার এই করোনা মহামারীর ক্ষেত্রে, তারাই নিশ্চয়ই প্রথমে পাওয়ার অধিকার রাখে। সুতরাং এই ব্যাপারে সরকার চিন্তাভাবনা করে যাদেরকে আগে দেওয়া প্রয়োজন তাদেরকে আগে দেওয়া হবে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নিজে লুটপাট করে বলেই সব জায়গাতেই লুটপাট দেখতে পায়। তবে বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায় বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানান হাসান মাহমুদ। বিষয়টি বিবেচনা করা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় নির্মম নির্যাতনের শিকার 70ঊর্ধ্ব বিলকিস বেগমের বাসার গৃহকর্মীকে এখনো আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার গৃহকর্মী রেখার হামলায় গুরুতর আহত ওই বৃদ্ধা এখন হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাসার সিসি ক্যামেরাতে দেখা গেছে ভয়াবহ নির্যাতনের চিত্র। এক পর্যায়ে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ে গৃহকর্মী রেখা। হৃদয় বিদারক এই ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও আটক করা যায়নি বৃদ্ধার নির্যাতনকারীকে। কাজের মানুষগুলো যারা হেল্পিং হেড হিসেবে হয়, তারা কখনো কখনো ভয়ঙ্কর খুনি, কখনো কখনো ভয়ঙ্কর রকমের দস্যু অথবা ডাকাতের ভূমিকা অবতীর্ণ হন। কর্মজীবী বাবা এবং মা আছেন, সন্তানকে অথবা বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়িকে বাসায় রেখে যান কাজের মেয়েদের প্রতি। তারা গোপনে হলেও একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে সেখানে মাঝে মাঝে মনিটর করবেন আইপি ক্যামেরা দিয়ে, যে কী আচরণ করা হচ্ছে এবং কী ঘটনা ঘটতে যাচ্ছে। যাকে নিয়োগ দিচ্ছেন তার বায়োডাটা নেন, একটুখানি পারলে আশেপাশে মানুষকে দিয়ে ভেরিফাই করেন। সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি বাসাবাড়িতে গৃহকর্মী নিয়োগে আরও সচেতন হওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে গভীর রাতে পিকআপ নিয়ে ডাকাতি করছে একটি সংঘবদ্ধ চক্র। সর্বস্ব কেড়ে নেওয়ার পর চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় ভুক্তভোগীদের। ডাকাত দলের টার্গেট ঢাকার বাইকারি বাজারের ব্যবসায়ীরা। এমন একটি চক্রের 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরার এই দৃশ্যই বলে দিচ্ছে রাতের ঢাকা কতটা ভয়ঙ্কর। 18 ডিসেম্বর রাতে আপন মিয়া ও নজরুল ইসলাম দক্ষিণখানের বাসা থেকে রওনা হন কাউরান বাজারের উদ্দেশ্যে। কাওলা ফুটওভার ব্রিজের পাশে অপেক্ষা করেন গাড়ির জন্য। গাড়ি না পেয়ে উঠে বসেন পিকআপ ভ্যানে। তাতে আগ থেকেই ওঁত পেতেছিল ছদ্মবেশী ডাকাত দল। টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ওই দুইজনকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় ডাকাতরা। এতে মৃত্যু হয় আপন মেয়ার। অপরাধ চক্রের মূল কাজটি থাকে তারা কাজ করবে এবং এটা যেন আননোটিস থাকে, এটা যেন কেউ টের না পায়, অন্তত আইন শৃঙ্খলা বাহিনী টের না পায়। তার কারণে তারা সবসময় পদ্ধতি চেঞ্জ করে। এমনও হয় যে তাদের সাথে যে লোকজন আছে তাদেরকেও তারা মাঝে মাঝে চেঞ্জ করে। আমরা যে 6 জন ধরেছি তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। 6 জনের 4 জন সেদিন অপারেশনে অংশগ্রহণ করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারে বুধবার সকালে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। জানান ডাকাতির পর হত্যার বিস্তারিত। সাম্প্রতিককালে যে একটা ঊর্ধ্ব গতি যেটা দেখা যাচ্ছে, এটাকে দমানোর জন্য যেসব কাজগুলি করার দরকার অলরেডি আমাদের জোনাল টিমগুলি ক্রাইম ডিভিশনগুলি এবং আমরা সবাই মিলে এগুলি কাজ করছি। দীর্ঘদিন ধরে চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, চলাফেরায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আরও সতর্ক হতে হবে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক।
নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন রূপা। এদিকে সরকারি খাস জমি দখলের অভিযোগে পিরোজপুরের সাবেক এমপি AKM আওয়াল এবং তার স্ত্রী লায়লা পারভিনের বিরুদ্ধে করা 3টি মামলায় চার্জশিট দিয়েছে দুদক। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন এবং জালিয়াতি করে আসামি জামিনের অভিযোগ অনুসন্ধানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে তলব করেছিল দুদক। ওই নোটিশে দুদকে হাজির হননি তিনি, বরং নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রূপা। হাইকোর্ট রিটটি খারিজ করলে বুধবার দুদকে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। অবৈধ প্রক্রিয়ার একটি জামিনের বিষয় ছিল, যেখানে তার অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি বিষয় ছিল একজন আসামির। সেই কারণে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ আছে কিনা এবং সেই বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে এবং খোঁজ নিয়ে তাকে ডাকা হয়েছিল। তবে শুধু হয়রানির উদ্দেশ্যেই তাকে তলব করা হয়েছে বলে দাবি করেন জান্নাতুল ফেরদৌস রূপা। ডিএজির কথায় প্রভাবিত হয়ে কোনো কোর্ট কোনোদিন জামিন দেয়, এটা অকল্পনীয়, কাল্পনিক, বাস্তব বিবর্জিত। একটা আদালতে জামিন দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের। এটা প্রোপাগান্ডা, একটা গ্রুপ করছে। আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করেছি এবং আমি এটা লিখিতভাবে আমি জানিয়েছি যে এই আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। এদিকে সরকারি জমি দখলের অভিযোগে পিরোজপুরের সাবেক এমপি AKM আওয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার চার্জশিট জমা দিয়েছে দুদক। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। মাঘের শুরুতে রাজধানী সহ সারা দেশে আকাশ কুয়াশাচ্ছন্ন, কোথাও সূর্যের দেখা নেই। সকাল থেকেই কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও এই পরিস্থিতি অব্যাহত থাকবে। বৃষ্টির শেষে শীত আরও বাড়বে, তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। হাড় কাঁপানো শীতে নাকাল ছিন্নমূল ও শ্রমজীবীরা। বুধবার রাজধানীর আকাশটা ভোর থেকে মেঘাচ্ছন্ন, কুয়াশার চাদরে ঢাকা, কোথাও দেখা মেলেনি সূর্যের। এমন পরিস্থিতিতে মাঘের শীত কিছুটা হলেও টের পাচ্ছে রাজধানীবাসী। সেই সঙ্গে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। শীত ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কিছুটা বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। গাড়ি চালানোর জন্য একটু কষ্টকর, শীতের জন্য বিশেষ করে। দুদিন যাবত আগে খুব কষ্ট করছিল। এই শীতের কারণে শিশু ও বৃদ্ধদের সমস্যা বেড়েছে। ঠান্ডা বেশি, তারপরে জ্বরও বেশি, দমাতে পারে না। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত বৃহস্পতিবারও অব্যাহত থাকবে। বৃষ্টিপাত ও শীতের হাওয়া একসঙ্গে প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে, তবে শৈত্যপ্রবাহ নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি আছে, কুয়াশা আছে, আকাশ মেঘাচ্ছন্ন আছে এবং সূর্যের আলো কুয়াশা এবং মেঘমালা ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। ফলে একটা ট্রাপ কনফাইন্ড অবস্থায় আছে। সুতরাং সেই রকম কন্ডিশনে আসলে সাধারণ মানুষ তীব্র শীত অনুভব করে। বৃষ্টিপাত কমার পর রাজধানী ঢাকা, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আগামীকালের বৃষ্টিপাতের পরে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, ঢাকা সহ সিলেট এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর, কুষ্টিয়া এইসব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এদিকে চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, কুড়িগ্রাম সহ দেশের উত্তরাঞ্চলের জনপদের মানুষ তীব্র শীতে বিপাকে পড়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। বুধবার সকালে বিজিবির কক্সবাজার রিজন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজন করা হয় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জয় হয়েছে, মাদকের বিরুদ্ধেও জয়ী হতে বিজিবির প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এই জায়গাটিতে আমাদের সফল হতেই হবে,
না হলে যেই দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। হয়তো আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্ম, তারা হয়তো পথ হারিয়ে ফেলবে। সেজন্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিজিবি জানায়, গত 3 বছরে ইয়াবা উদ্ধারের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টর। এর আগে সোমবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমাদের কাছে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রয়াত জাতীয় অধ্যাপক এম আর খানের নামে দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দখলের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন এম আর খানের মেয়ে ডাক্তার ম্যান্ডি করিম। তার অভিযোগ, তার বাবার স্বাক্ষরসহ অন্যান্য ট্রাস্টি মেম্বারদের স্বাক্ষর জালিয়াতি করে ইউজিসির যোগ সাজসে এমন ঘটনা ঘটিয়েছে একটি চক্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক চিকিৎসক 21 পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খানের নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এম আর খানের হাতে গড়া অ্যাডভান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নামে মিরপুরে প্রায় 4 বিঘা জমি দিয়েছিল সরকার। এম আর খানের ইচ্ছে ছিল সেই জমিতে হবে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা করবে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা। এম আর খানের একমাত্র মেয়ে ডাক্তার মেন্ডি করিমের অভিযোগ, সেই জমি আর বিশ্ববিদ্যালয় দখলে নিয়েছেন গাজী আব্দুস সালাম নামে একজন শিক্ষক। অভিযোগ করেন, তার বাবার করা 4 কোটি টাকার এফডিআরও একই ব্যক্তি আত্মসাৎ করেছেন। আমার বাবার হাতে গড়া যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তার শেয়ার, সাকসেশন সবগুলোই হাতছাড়া হয়ে যাচ্ছে। এতে মনে হয় আমার কোনো অধিকার নেই। তার মধ্যে একটা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আব্বার মৃত্যুর পরে সব উধাও হয়ে গেল। গাজী সালাম ওই অনুমোদন ওই ইউনিভার্সিটি নিয়ে চলে গেলেন। উনি আমাদের ছাড়াও আব্বার তো অনেক আত্মসাৎ করেছেন, হয়তো 4-5 কোটি বা তারও বেশি হতে পারে। আমরা সেটার সন্ধান পাইনি এবং অনেককেই উনি প্রতারণা করে অনেক টাকা পয়সা সরিয়েছেন। গাজী আব্দুস সালামের আপন ভাই গাজী মাহবুবুল আলম সহ অন্যান্য ট্রাস্টি বোর্ডের সদস্যদের বক্তব্যেও বিষয়টি ফুটে উঠেছে। এম আর খান স্যার মৃত্যুর পরে এম আর খান স্যারের নাম নিশানা মুছে ফেলবার জন্য খুব বড়ভাবে চেষ্টা করেন গাজী আব্দুস সালাম, কিন্তু এটাকে আমি খুব বাধা দিই, প্রতিহত করি। অনেক জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে গাজী আব্দুস সালাম সকল বিনিয়োগকারীকে সেখান থেকে বের করে দিয়েছে। জালিয়াতের মাধ্যমে এম আর খান স্যারের নাম নিশানা মুছে ফেলেছে। গাজী আব্দুল সালাম সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছিল একজন মেম্বার সেক্রেটারি। এই প্রতিষ্ঠানের আমি বোর্ড অফ ট্রাস্টির একজন সদস্য। ভুয়া কাগজ তৈরি করে সে মেম্বার সেক্রেটারি থেকে নিজেকে চেয়ারম্যান দাবি করে আর আমাকে বোর্ড অফ ট্রাস্টি থেকে না জানিয়ে বাদ দিয়ে দেয়। গাজী আব্দুল সালাম জালিয়াতি করে আমাকে সহ তার বাবা, ভাই ও অন্যান্য সকল সদস্যকে বাদ দিয়ে নিজেকে বোর্ড অফ ট্রাস্টির স্বঘোষিত চেয়ারম্যান করে মন গড়া একটা ট্রাস্টি গঠন করে। বিষয়টি নিয়ে একাধিকবার গাজী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো যাতে বেহাত না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এম আর খানের মেয়ে ম্যান্ডি করিম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনা পরবর্তী প্রথম ওয়ানডেতে সহজ জয় টাইগারদের। সাকিব ও হাসানের বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়রা হারল 6 উইকেটে। কাল আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা টিকা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চীন রাশিয়াও ভ্যাকসিন দেবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা মোকাবেলায় 3 কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের কার্যকর উদ্যোগে দেশে মৃত্যু হার কম। করোনা টিকা নিয়েও দুর্নীতি করছে সরকার, অভিযোগ ফখরুলের। ভ্যাকসিন নিয়ে নেতিবাচক কথা বলছে বিএনপি, বললেন মন্ত্রীরা। হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প, কয়েক ঘন্টা পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।
নিউজ।